আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস 3 নিয়ে হাজির হয়েছি। তোমাদের সবাইকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তুমি সহ তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে আমাদের ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিবা, যাতে সবার জন্য উপকার হয়, সবাই যাতে অর্থনীতির সীমাবদ্ধতা কাটিয়ে তুলতে পারে। সো আমরা চলে আসি আমাদের আলোচনাতে। আমরা দেখব হচ্ছে, দেখো 12 নম্বর এমসিকিউটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে 12 নম্বর এমসিকিউ। আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি? প্রান্তিক উপযোগ হলো। প্রান্তিক উপযোগ কি? দেখো এটা কিন্তু একটু তোমার বহুপদী এমসিকিউ, একটু খেয়াল করতে হবে। প্রান্তিক উপযোগ হলো এক একক বুক বৃদ্ধির ফলাফল, মানে এক একক অতিরিক্ত বুকের ফলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রান্তিক। তাহলে আমি এটার সাথে একমত, ভালো কথা। এরপর হচ্ছে এমইউ, তার মানে এমইউ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি সমান ডেল্টা টিইউ, মানে টোটাল ইউটিলিটির পরিবর্তন। আর ডেল্টা এক্স মানে এটাকে তুমি বলতে পারো যে হচ্ছে ডেল্টা কিউ, আর কি একই কথা। ডেল্টা তুমি কি বলতে পারো, এটাকে তুমি কিউ বলতে পারো, যে ডেল্টা কিউ মানে বুকের পরিবর্তন। আমরা জানি হচ্ছে কিউ দিয়ে, দেখো কিউ দিয়ে কিন্তু তোমার কি বোঝায়, কয়েকটা জিনিস বোঝায়। এই যে কিউ, এই কিউ দিয়ে হচ্ছে বুকের একক বোঝায়, বুকের একক বোঝায় কিউ দিয়ে। আবার এটা হচ্ছে কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়ে। আবার কিউ দিয়ে হচ্ছে উৎপাদন বোঝায়, কি বোঝায়? উৎপাদন বোঝায়, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে। আবার কিউ দিয়ে হচ্ছে বিক্রয়ের একক বোঝায়, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে। বিক্রয়ের একক বোঝায়, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তার মানে কিউ দিয়ে কয়টা জিনিস বোঝায় দেখো, কিউ দিয়ে বুকের একক, কিউ দিয়ে উৎপাদনের একক, কিউ দিয়ে হচ্ছে বিক্রয়ের একক। তিনটা জিনিস বোঝায়। আচ্ছা, নিচে যে সূত্রটা দেখা যাচ্ছে এটা কেমন জানি একটু অস্পষ্ট, তার মানে এটাতে তুমি একমত না, কারণ এটা মিলে না। তো এমইউ সমান এনটিএইচ দিছে, ওয়াই এভাবে না। এমইউ সূত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে এভাবে। তাহলে নিচের কোনটি সঠিক? অ্যান্সার হবে 1 এবং 2। অ্যান্সার কি হবে? 1 এবং 2। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। চলো আমরা এটার একটু ব্যাখ্যাতে যাই, ব্যাখ্যার বিষয় নিয়ে আলোচনা করি। দেখো 13 নম্বর এমসিকিউ একটু খেয়াল করলে তুমি পাবা, দেখো চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ কি? মনে করো একটা চাহিদা রেখা অঙ্কন করি, এই যে লম্ব অক্ষ, ভূমি অক্ষ। আমরা জানি হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী, এইটা হচ্ছে চাহিদা রেখা। এটা এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ দিলাম আর কি। আচ্ছা, চাহিদা রেখা, চাহিদা রেখা দাম ও দাম ও চাহিদার সরাসরি সম্পর্ক। আচ্ছা, দাম ও চাহিদার মধ্যে কি সম্পর্ক? সরাসরি সম্পর্ক না, সরাসরি সম্পর্ক নেই। যে কোনো দামে ক্রয়ের সামর্থ্য না, যে কোনো দামে সবারই ক্রয়ের সামর্থ্য থাকে না। তার মানে আমি দুইটার কথার সাথে একমত না। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কারণে, হ্যাঁ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কারণে এটা একটা কারণ হতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে 3। অ্যান্সার কি হবে? 3 হবে। তাহলে 13 এর অ্যান্সার কি হবে? 3 হবে। আচ্ছা, এরপরে যা না জানলেই নয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কারণ চাহিদা রেখা নিম্নগামী হয়। প্রকৃত আয়ের প্রভাবের কারণে চাহিদা রেখা নিম্নগামী হয়, এটাও একটা কারণ। পরিবর্তক প্রভাবের কারণে চাহিদা রেখা নিম্নগামী হয়, এটাও একটা কারণ। চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হলে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। ব্যতিক্রম মানে কি বোঝাচ্ছি দেখো, এটা জানি হচ্ছে আমরা লম্ব অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ। আমরা জানি সবসময় চাহিদা রেখা নিম্নগামী হয়, এটাই হচ্ছে চাহিদা রেখা। কিন্তু ব্যতিক্রম মানে হচ্ছে লম্ব অক্ষ, ভূমি অক্ষ, চাহিদা রেখা তখন ঊর্ধ্বগামী হয়। এটা হচ্ছে গিফেন দ্রব্যের বেলায় হতে পারে, অন্যান্য আয়ের পরিবর্তন, রুচির পরিবর্তন, বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে। সেটা হচ্ছে কি ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে কি হবে? ঊর্ধ্বগামী হবে, ওই যুগানো রেখার মতো হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে চাহিদার শর্তের ক্ষেত্রেই বিবেচিত হবে। চাহিদার শর্ত কয়টা? আমরা জানি 3টি। আকাঙ্ক্ষা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, এরপর হচ্ছে শারীরিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য কিসের জন্য? শারীরিক সামর্থ্য তো লাগে হচ্ছে এইটা করার জন্য না, শারীরিক সামর্থ্য তো চাহিদার জন্য দরকার নাই, তো এটা বাদ, এটা হবে না, এটার সাথে আমি একমত না। আচ্ছা, অর্থ ব্যয় করার ইচ্ছা, হ্যাঁ অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 এবং 3। তাহলে 1 এবং 3 আছে হচ্ছে এই জায়গায়। এই তোমরা রাগ করিও না, এটা তোমরা বোঝার জন্য দুষ্টামি করলাম। আচ্ছা, এরপরে গেল সেটা হচ্ছে কত নম্বরে? আচ্ছা, কয়টা আমরা যা না জানলে না ব্যাখ্যাগুলো জানি। চাহিদার শর্ত হচ্ছে 3টি। চাহিদার শর্ত কয়টি? 3টি। চাহিদার শর্ত কয়টি? 3টি। এখন কি দেখো, এটা হচ্ছে আকাঙ্ক্ষা থাকবে, ক্রয়ের সামর্থ্য থাকবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকবে, এই 3টা শর্ত। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, ভিক্ষুকের গাড়ি ক্রয়ের ইচ্ছা চাহিদা নয়। আচ্ছা, ভিক্ষুক কি একটা গাড়ি কিনতে পারবে? ওর কি ওই সামর্থ্য আছে? নাই তো। তাহলে ও কখনো এটা চাহিদা হবে না। 3টা শর্ত পূরণ হলে তখন তাকে আমরা চাহিদা বলতে পারবো। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে আমরা, দেখো আস্তে আস্তে কিন্তু আমরা একদম মানে কোথায় যাচ্ছি দেখো, একটু তুমি বুঝলে ব্যাখ্যাটা বুঝতে পারবো। দেখো চিত্রটি লক্ষ্য করো, 15 নং প্রশ্নের উত্তর দাও। আমরা দেখতে পাচ্ছি ভূমি অক্ষে পরিমাণ দেওয়া আছে, লম্ব অক্ষে দাম দেওয়া আছে। চিত্রে এস এস রেখার ঢাল কত?
চিত্র এসএস রেখার ঢাল কত। আমি কিন্তু এই বিষয়টা একটু আগে আলোচনা করেছিলাম, আমি এতটুকুতে না যাই, তুমি আগে এটা কিন্তু আমি মান দিলে তুমি সহজে করতে পারতা, এখানে কিন্তু কোনো মান দেওয়া নাই, তবে মানবিহীন তুমি অ্যান্সার করার মতো এই বিষয়টা একটু মাথায় রাখো। মনে করো আমি একটু এটার মধ্যে আলোচনা করি। দেখো আমি কয়টা রেখা দিই, এটা হচ্ছে লম্বকের সমান্তরাল, এটা কি অক্ষের সমান্তরাল, এই যে লম্বকের সমান্তরাল, তাহলে মান হবে অসীম, মান কি হবে অসীম সারা জীবনের জন্য। অসীম মানে হচ্ছে এটাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি এইভাবে, ইনফিনিটি, ইনফিনিটি মানে হচ্ছে অসীম। আচ্ছা গেল। এরপরে যদি বলা হয় এই বাম থেকে ডানে নির্মগামী, তাহলে মান আসবে হচ্ছে ঋণাত্মক, মান কি আসবে, মান আসবে হচ্ছে ঋণাত্মক, মান কি আসবে ঋণাত্মক। তাহলে দেখো আমি ঋণাত্মক লিখি যে ঋণাত্মক, ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। আচ্ছা আবার হচ্ছে যদি হয় ঊর্ধ্বগামী, এই ঊর্ধ্বগামী, তাহলে মান আসবে হচ্ছে তোমার কি ধনাত্মক, মান কি আসবে ধনাত্মক, ধনাত্মক মানে হচ্ছে প্লাস। আবার যদি হয় ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে মান আসবে হচ্ছে তোমার কি শূন্য, মান কি আসবে শূন্য। তাহলে এই চারটা কথা একটু আমার সাথে বলো। দেখো নির্মগামী ঋণাত্মক, ঊর্ধ্বগামী ধনাত্মক, ভূমি অক্ষের সমান্তরাল অসীম, লম্ব অক্ষের সমান্তরাল অসীম, ভূমি অক্ষের সমান্তরাল শূন্য। চারটা কথা একটু আমার সাথে বলো। নির্মগামী ঋণাত্মক, ঊর্ধ্বগামী ধনাত্মক, ভূমি অক্ষের সমান্তরাল শূন্য, লম্ব অক্ষের সমান্তরাল অসীম। নির্মগামী ঋণাত্মক, ঊর্ধ্বগামী ধনাত্মক, ভূমি অক্ষের সমান্তরাল শূন্য, লম্ব অক্ষের সমান্তরাল অসীম। এখন এখানে বলেছে লম্ব অক্ষের সমান্তরাল, তাহলে অসীম কোনটা একটু দেখো, এই অসীম, এইটাই হচ্ছে ইনফিনিটি। এভাবে দিয়ে এভাবে মারে দিবা, ইনফিনিটির সাইন যা রাখতে পারো না এভাবে দিয়ে এভাবে, প্রয়োজনে কয়েকবার একটু নিজে করিও, কয়েকবার একটু নিজে করিও, তাহলে তুমি ইনশাল্লাহ পারবা। আচ্ছা গেল, চলে আসি এরপরে, যা না জানলে নয়। দেখো লম্ব অক্ষের সমান্তরাল রেখার ডাল হচ্ছে অসীম। আচ্ছা এরপরে ভূমি অক্ষের সমান্তরাল রেখার ডাল হচ্ছে শূন্য। তারপর হচ্ছে সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি লম্ব অক্ষের সমান্তরাল হয়। এই সীমাবদ্ধ যোগান মানে যোগান স্থির সীমাবদ্ধ লম্ব অক্ষের সমান্তরাল হবে। এই যে মনে করো এটা ভূমি অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ, এখন যোগান রেখা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, কারণ হচ্ছে যোগান কি সীমাবদ্ধ। আচ্ছা অসীম যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। অসীম যোগান মানে যোগানের পরিমাণ হিউজ, তখন ভূমি অক্ষের কি হয় আর সমান্তরাল হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। তার মানে এভাবে লম্ব অক্ষ যদি সীমাবদ্ধ হয়, তুমি বলো না সীমাবদ্ধ হলে লম্ব অক্ষের সমান্তরাল, আর যদি অসীম হয় তাহলে তখন কি হবে, এটার একটু সুন্দর করে দিই, তখন হচ্ছে কি হবে ভূমি অক্ষের সমান্তরাল হবে, তখন কি হবে ভূমি অক্ষের সমান্তরাল হবে। এটা হচ্ছে দেখো এটা হচ্ছে সীমাবদ্ধ যোগান, সীমাবদ্ধ যোগান। ওই যেমন ভূমি, ভূমি কি বাড়বে, বাড়ানো যাবে না, এটা হচ্ছে সীমাবদ্ধ যোগান, মানে আমরা বলি না ভূমির যোগান সীমাবদ্ধ। আর এটা হচ্ছে অসীম যোগান, এটা কি যোগান অসীম যোগান, অসীম যোগান। আচ্ছা এরপর হচ্ছে ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ বা সসীম বলতে পারি বা সসীম বলি, এটা বানান ভুল আছে আর কি, বানানে টাইপিস্ট অনেক বানান ভুল করে, বউয়ের সাথে মারামারি করো তো আমাদের টাইপিস্ট অনেকগুলো বানানে ভুল করে। আচ্ছা ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ বা সসীম। আচ্ছা গেল, এই বিষয়টা আলোচনা করেছি তোমাদের সামনে। আচ্ছা এরপরে যাই, সেটা হচ্ছে আমরা একটা, এখন দেখো আমি কিন্তু আস্তে আস্তে কত গভীরে যাচ্ছি, কারণ গভীরে গেলেই তো মজা না, হ্যাঁ সব কিছুতে গভীরে গেলেই মজা। আচ্ছা দেখো চকটি লক্ষ্য করো, 16 নং প্রশ্নের উত্তর দাও। দাম দেওয়া আছে, চাহিদার পরিমাণ দেওয়া আছে, চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো। চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলেছেন। আমরা জানি হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা যে কথা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা একই কথা, চাহিদা স্থিতিস্থাপকতা যে কথা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা একই কথা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি এটা করব। দেখো আমি বলি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা যেই কথা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি হবে একই কথা। তাহলে দেখো এখন আমরা বের করতে পারবো। আমি এখানে একটু সহজ করে লিখি, দেখো চাহিদার সূত্রটা মনে রাখার জন্য একদম সহজ করে দিচ্ছি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা না বুঝলে একটু বলবা, তাহলে আমার আলোচনা করতে আরও সুবিধা হবে। আমরা জানি হচ্ছে চাহিদা দাম স্থিতিস্থাপকতা ইপি দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, ইপি দিয়ে, ইলাস্ট্রিসিটি অফ প্রাইস ডিমান্ড। আচ্ছা সূত্রটা একদম সহজ, দেখো তুমি সারা জীবনের জন্য আমি যেভাবে দিচ্ছি এভাবে যদি একটু পড়তে পারো আসলে ইনশাল্লাহ তোমার এখানে কোনো জটিলতা থাকবে না। সূত্রটা একটু দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আগে চাহিদা নাকি আগে দাম, আগে চাহিদা, যেটা আগে তাকে দিবা উপরে, এই যে ডেল কিউডি, দেখো ডেল কিউডি যেহেতু চাহিদা আগে, এরপর দাম হচ্ছে পরে, নিচে দিব হচ্ছে ডেল পি। তাহলে দেখো ডেল কিউডি উপরে, ডেল পি নিচে, কারণ কি চাহিদা আগে সেজন্য ডেল কিউডি উপরে, দাম পরে সেজন্য ডেল পি নিচে। তাহলে চাহিদা যেহেতু আগে ডেল কিউডি উপরে, আর দাম যেহেতু পরে ডেল পি নিচে, এরপরে গুণ করব।
আমরা জানি ছোটোবেলায় শিখেছো, এটা নিয়ে আর দুষ্টামি না করি। যেটা উপরে থাকে তাকে বলা হয় লব, নিচে যেটা নিচে থাকে তাকে বলা হয় হর। এখন লব হয়ে যাবে কি, দেখো এই পাশে যখন আসবে হর হয়ে যাবে, তবে ড্যাল বাদ যাবে, শুধু কিউরি। আবার এদিকে যেটা হর আছে সেটা কি হয়ে যাবে, লব হয়ে যাবে, তবে ড্যাল বাদ যাবে, তাহলে পি। এখন মানগুলো বসিয়ে দিই, চলো মানগুলো বসিয়ে দিই। দেখো আমি একটু এগুলোর চাইলে পরিবর্তন মানে আলোচনা করতে পারবো। দেখো পি মানে হচ্ছে প্রাথমিক দাম, দেখো পি মানে হচ্ছে কি প্রাথমিক দাম, এই দেখো প্রাথমিক দাম, প্রাথমিক দাম। এখন প্রাথমিক দাম মানে হচ্ছে, দেখো এখানে দাম কত আছে, দেখো প্রথমে এই প্রথমটা 20, পি মানে হচ্ছে 20 প্রাথমিক দাম। আবার কিউডি মানে হচ্ছে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা, দেখো প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা। এখন প্রাথমিক চাহিদা মানে হচ্ছে প্রথম চাহিদা কত আছে 60, আচ্ছা এখানে তাহলে 60 বসবে। আচ্ছা এরপরে ডেল্টা কিউডি মানে হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, মানে পরিবর্তিত চাহিদা। আবার ডেল পি মানে হচ্ছে পরিবর্তিত দাম। এখন মানগুলো বসিয়ে দিই, দেখো যার মান জানি তার মান বসিয়ে দিই, এই দুইটার মান অলরেডি পেয়ে গেছি। পি এর মান হচ্ছে কত 20, আচ্ছা তুমি 20, আর নিচে কত আছে 60, তুমি 60 দিলাম। এখন এগুলোর মান আমার লাগবে, দেখো এগুলোর মানগুলো একটু দেখো। ডেল কিউডি মানে হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, এই পরে দেখো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে 80 থেকে 60 বিয়োগ, তাহলে উপরে বসবে। 80 থেকে 60 বিয়োগ করলে কত হয়, বরাবর 20, বসাই দিই। আচ্ছা দিলাম। এরপর হচ্ছে যে দাম, দাম হচ্ছে 10 থেকে 20 বিয়োগ, 10 থেকে 20 বিয়োগ করে দেখো এই যে 10 বিয়োগ হচ্ছে 20, তাহলে -10 আসবে, মাইনাস কত আসবে 10 আসবে। এখন এই তো কাজ শেষ, এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে তো তুমি কি পেয়ে যাচ্ছ, অ্যান্সার পেয়ে যাচ্ছ। কাটাকাটি করো, তাহলে এখন দেখি অ্যান্সার কোনো জায়গায় ভুল হচ্ছে কি না, না 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 না, পরেরটা থেকে আগেরটা বিয়োগ, দাম ঠিক আছে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ, 10 থেকে বিয়োগ আবার 80 থেকে বিয়োগ, ওকে সব কিছু ওকে আছে। এখন দেখি আমরা কাটাকাটি করি, 20কে 60 দিয়ে 20কে যদি কাটি সেটা হচ্ছে 3 পাই, আবার যদি 10কে যদি এটা দিয়ে কাটি তাহলে হচ্ছে আমরা কি পাই 2 পাই। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে মাইনাস সাইনটা আগে নিয়ে আসি, এরপর হচ্ছে যে 2 মানে 2/3। এখন মান একটু দেখি তো, মান কোথায় আছে, এরকম মান কোথায় আছে, মান আছে হচ্ছে এক জায়গায়, দেখো মাইনাস সাইন কিন্তু আগে আছে, মাইনাস সাইন কিন্তু আগে আছে, যেহেতু এটা মাইনাস রয়ে গেছে কিছু করার নেই। কিন্তু একটু খেয়াল করো উত্তরের মধ্যে কোনো মাইনাস সাইন আছে কিনা, নাই, কোনোটার মধ্যে মানে মাইনাস সাইন নাই, তবে হচ্ছে 2/3 আছে, এই যে 2/3 আছে, তবে মাইনাস সাইন নাই। এখন মজার বিষয় হচ্ছে কি জানো, যে চাহিদার দাম স্থিতিস্থাপকতায় ঋণাত্মক মান গ্রহণযোগ্য, মানে ঋণাত্মক সাইন চিহ্নটা গ্রহণযোগ্য না, ঋণাত্মক চিহ্ন মানে বিয়োগ চিহ্ন কিনা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। তাহলে ঋণাত্মক সাইন কিনা গ্রহণযোগ্য না, তাহলে মাইনাসটা বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার কি হবে 2/3। এখন অ্যান্সার হচ্ছে এই প্রথমটা। দেখো এখন বলতে পারো ভাইয়া এত বড় অঙ্ক আসছে 1 নাম্বার জন্য, না আসলে এটা হচ্ছে একদম তুমি এইটা আমি যে আলোচনা করেছি তুমি এখানে একদম প্রয়োগমূলক উচ্চতর দক্ষতার আলোচনা হয়ে গেছে। এমসিকিউ তো কিছুই না এখন তোমার জন্য, তুমি পারবা না, যেভাবে আসুক তুমি সঠিক অ্যান্সার করতে পারবা। এই যাদের এসএস নিতে হয় নিয়ে ফেলো, 1 2 3 শেষ। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী আলোচনায়। দেখো সেটা হচ্ছে চলকের পরিবর্তনের হারকে স্থিতিস্থাপকতা বলে, চলকের পরিবর্তনের হারকে স্থিতিস্থাপকতা বলে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ভর করে দামের উপর। আচ্ছা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। এরপর হচ্ছে স্থিতিস্থাপক দ্রব্য হলো জাঁকজমকপূর্ণ দ্রব্য। অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা অপেক্ষাকৃত খাড়া, স্থিতিস্থাপক এককের চেয়ে কম হলে তাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক, এককের চেয়ে কম হলে তাকে বলা হয় অস্থিতিস্থাপক। আচ্ছা এক্ষেত্রে একটু তোমাদেরকে সহযোগিতা করি, তাহলে সহযোগিতা বলতে একটু তোমাকে হেল্প করি। দেখো একটু আমরা চাহিদার দামি স্থিতিস্থাপকতা পড়েছিলাম না, চাহিদার দামি স্থিতিস্থাপকের মান অনেক ধরনের হতে পারে। দেখো 5 ধরনের মান আসতে পারে। প্রথমে হচ্ছে আমি যদি বলি যে দেখো মানগুলো একটু দেখো, ইপি সমান 1, এটা একটা। 2 নাম্বার হচ্ছে ইপি গ্রেটার দেন 1 গেল। 3 নাম্বার হচ্ছে ইপি লেস দেন 1 গেল। 4 নাম্বার ইপি সমান হচ্ছে 0। 5 নাম্বার ইপি সমান হচ্ছে ইনফিনিটি। এই 5 ধরনের মান আসবে। দেখো তাহলে ইপি সমান 1
তাহলে এটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা মানে একের চেয়ে কম আর কি। আবার শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান কয় ধরনের হতে পারে? 5 ধরনের। কি কি মান দেখো? একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। আশা করছি তোমরা প্রতিটা বিষয় বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অভিনন্দন জানাই যে তোমরা এত ভালো ভালো স্টুডেন্ট ক্লাস দেখছো এবং প্রতিটা বিষয় বুঝতে পারছো। লাভ ইউ অল। আচ্ছা, এরপরে যাই হচ্ছে 17 নম্বরে কি বলেছে। 17 নম্বরে বলেছে হচ্ছে বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদা ও যোগান নিম্নরূপ। উদ্দীপকের ভারসাম্যের দাম কত? সারা জীবনের জন্য চাহিদা সমান যোগান যেখানে হবে, দেখো কোথায় লিখবো, চাহিদা সমান যোগান যেখানে হবে, দেখো এই চাহিদা সমান যোগান যেখানে হবে সেখানেই ভারসাম্য হবে। সেখানেই কি হবে? ভারসাম্য হবে। স্বামী স্ত্রী যেখানে হবে সেখানেই মনে করো বাচ্চা কাচ্চা আসবে। তাহলে চাহিদা সমান যোগান যেখানে হবে সেখানেই ভারসাম্য হবে। তাহলে এখন একটু খেয়াল করো যে চাহিদার পরিমাণ 8, যোগানের পরিমাণ 8। তাহলে চাহিদা এবং যোগান সমান, যেখানে সমান হয় সেখানে কি হয়? বাচ্চা হয়। তাহলে এখানে একটু দেখো যে দাম হচ্ছে কত টাকা? 11 টাকা। তাহলে দামের বিভিন্ন এককে চাহিদা যোগানের পরিমাণ নির্মূল কত হবে? 11 হবে। তাহলে চাহিদা এবং যোগান এটা হচ্ছে ভারসাম্যের দাম, এটাকে বলা হচ্ছে ভারসাম্যের পরিমাণ। তাহলে এটাকে বলা হচ্ছে ভারসাম্যের দাম, ভারসাম্যের দাম। আর এটাকে বলা হয় ভারসাম্যের পরিমাণ, ভারসাম্যের পরিমাণ। ভারসাম্যের কি হবে? পরিমাণ। আচ্ছা, আমি যদি বলি যে ভারসাম্যের দাম, যেমন আমরা জানি হচ্ছে, মনে করো এই যে মিজানের পাল্লা, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, মনে করো একটা আমি পাল্লা আঁকি, আমি এত এগুলোতে এক্সপার্ট না, ড্রয়িং এক্সপার্ট না। বিয়ে করার সময় বউ যাতে ড্রয়িং এক্সপার্ট হয় সেটা খেয়াল রাখবো। মনে করো এই যে দাড়ি পাল্লা, এটা একটা দাড়ি পাল্লা না? আচ্ছা, দাড়ি পাল্লা একদম এটা যখন সরাম হয়, এদিকে মনে করো 5 কেজি দিয়েছো, এদিকেও বরাবর 5 কেজি দিলে তখন এটা দাড়ি পাল্লা সমান হবে। এটাই হচ্ছে ভারসাম্য, মানে দুইটা কি হবে? সমান হবে, সমান সমান হবে। এটাই হচ্ছে ভারসাম্য। আচ্ছা, আলোচনা তোমরা আশা করছি সবাই বুঝতে পেরেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, চলে যাই আমি পরবর্তীতে কি বলেছে দেখো। যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে বলা হচ্ছে ভারসাম্যের দাম। ভারসাম্যের দাম সমান হয় চাহিদা ও যোগান সমান হলে আর কি। আচ্ছা, যোগানের চেয়ে চাহিদা কম হলে পণ্য অবিকৃত থাকবে। বিষয়টা বুঝছো? মানে যোগানের চেয়ে চাহিদা যদি কম হয়, মনে করো বাজারে মনে করো তোমার হচ্ছে কলম, এই যে কলম, বাজারে কলম আছে হচ্ছে 10টা, তার মানে এটা যোগান বাজারে। আবার আমরা ক্রয় করতে গেছি হচ্ছে 3 জন, তার মানে আরও 7টা কলম, 7টি কলম অবিকৃত থাকবে, সেটাই বোঝাচ্ছে। দাম পরিবর্তন হয় চাহিদা ও যোগানের সমতা নষ্ট হলে দাম পরিবর্তন হবে। হ্যাঁ, অবশ্যই। বাজারে চাহিদা বেশি, যোগান কম, তাহলে দাম বৃদ্ধি পাবে। দেখো, চাহিদা যদি বেশি হয়, আমরা যদি বেশি চাই কিন্তু বাজারে নাই, তাহলে দাম বাড়বে। বাজারে চাহিদা কম, যোগান বেশি, তাহলে দাম কমবে। এগুলো কিন্তু বুঝলে যত এমসিকিউ আসুক তুমি অ্যান্সার করতে পারবে। কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না। তার মানে প্রতিটা এমসিকিউ যদি এভাবে বুঝে বুঝে সলিউশন করো, না পারার তো কোনো কারণ নেই। ও ভালো কথা, তোমরা যদি চাও যে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে, আমি চট্টগ্রামে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 তৃতীয় তলায় পড়িয়ে থাকি। আমাদের লোকেশন হচ্ছে আলী প্লাজা 2 তৃতীয় তলা, লাল চাঁদ রোড, চকবাজার থানার পূর্ব পাশে পরের যে বিল্ডিংটা আছে। তুমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমাকে মেসেজ করো, আমি আমাদের অফলাইন ব্যাচের যাবতীয় তথ্যগুলো তোমাকে দিয়ে দিব। আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারবা। শহরের স্বনামধন্য সকল কলেজের শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে, তুমিও যুক্ত হতে পারবা। আর যদি চট্টগ্রামের বাহিরে হয়ে থাকো, মন খারাপ করার কোনো কারণ নেই, আমাদের রয়েছে অনলাইন ব্যাচ, এবং আমাদের অনলাইন ব্যাচে আমরা তোমাদের লাইভ ক্লাসের প্রতিটা টপিক শেষ করে থাকি। আমাদের অনলাইন ব্যাচ খুবই সমৃদ্ধ, এবং প্রতিটা অধ্যায়ের মডেল টেস্ট, পুরো প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য আলাদা মডেল টেস্ট, এবং এরপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের লেকচার শিট, প্রতিটা অধ্যায়ের উপর লাইভ ক্লাস, এমসিকিউ ক্লাস, সিকিউ ক্লাস আলাদা থাকে। তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবা, এবং যুক্ত হতে পারলেই সত্যিকার অর্থে হচ্ছে তুমি অর্থনীতি একদম সম্পূর্ণরূপে শেষ করতে পারবা। সো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই। ধন্যবাদ।